হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিস্তারিত আলোচনায়। চলো কি প্রশ্ন রেখেছি দেখা যাক। প্রথম প্রশ্ন হলো, প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়। প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় অপশান এ রোমকে, অপশান বি চীনকে, অপশান সি ভারতকে, অপশান ডি গ্রিসকে। সঠিক উত্তরটি হবে অপশান ডি গ্রিসকে। পরবর্তী প্রশ্নটি হলো, আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? অপশান এ রাষ্ট্রদর্শন, অপশান বি রাজনৈতিক ব্যবস্থা, অপশান সি তত্ত্বগত রাজনীতি, অপশান ডি ব্যবহারিক রাজনীতি। সঠিক উত্তরটি হবে অপশান বি রাজনৈতিক ব্যবস্থা। পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হতো? প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হতো? অপশান এ 3, অপশান বি 2, অপশান সি 4, অপশান ডি 5। সঠিক উত্তরটি হবে অপশান এ 3। পরবর্তী প্রশ্নটি হল, আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক, ড্যাশ ও প্রজা এই 3 ভাগে ভাগ করা হয়। আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক, ড্যাশ ও প্রজা এই 3 ভাগে ভাগ করা হয়। অপশান এ বিদেশি, অপশান বি দাস, অপশান সি আবাসিক, অপশান ডি মেটিক। সঠিক উত্তরটি হবে অপশান এ বিদেশি। পরবর্তী প্রশ্নটি হল, রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক। রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক। অপশান এ মাঝারি, অপশান বি ক্ষুদ্র, অপশান সি অতি বড়, অপশান ডি অতি ক্ষুদ্র। সঠিক উত্তরটি হবে অপশান বি ক্ষুদ্র। পরবর্তী প্রশ্নটি হল, সংঘের ড্যাশ নেই। সংঘের ড্যাশ নেই। অপশান এ পরিচালক মণ্ডলী, অপশান বি সার্বভৌমিকতা, অপশান সি সদস্য, অপশান ডি উদ্দেশ্য। সঠিক উত্তরটি হবে অপশান বি সার্বভৌমিকতা। পরবর্তী প্রশ্নটি হল, বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের ড্যাশ কিলোমিটার পর্যন্ত গাগনিক সীমারেখা বলে মনে করা হয়। বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের ড্যাশ কিলোমিটার পর্যন্ত নাগরিক সীমারেখা বলে মনে করা হয়। অপশান এ 110 থেকে 120, অপশান বি 100 থেকে 110, অপশান সি 120 থেকে 130, অপশান ডি 115 থেকে 125। সঠিক উত্তরটি হবে অপশান বি 100 থেকে 110। পরবর্তী প্রশ্নটি হল, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ তত্ত্ব মতবাদটি অপশান এ বৈজ্ঞানিক, অপশান বি কাল্পনিক, অপশান সি ঐতিহাসিক, অপশান ডি ঐশ্বরিক। সঠিক উত্তরটি হবে অপশান বি কাল্পনিক। পরবর্তী প্রশ্নটি হল, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো। একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো অপশান এ প্রতিষ্ঠানের সদস্যপদ, অপশান বি সংঘের সদস্যপদ, অপশান সি রাষ্ট্রের সদস্যপদ, অপশান ডি রাজনৈতিক দলের সদস্যপদ। সঠিক উত্তরটি হবে অপশান সি রাষ্ট্রের সদস্যপদ। পরবর্তী প্রশ্নটি হল, রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল। রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল অপশান এ সরকার, অপশান বি সার্বভৌমত্ব, অপশান সি স্থায়িত্ব, অপশান ডি অখণ্ডতা। সঠিক উত্তরটি হবে অপশান বি সার্বভৌমত্ব। তো স্টুডেন্টস, এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। এবার আসছে বিস্তারিত আলোচনায়। যে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সেটি হলো যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্র, অর্থাৎ পশ্চিমবঙ্গকে কি আমরা রাষ্ট্র বলতে পারি, সেইটি নিয়ে আমি এখন আলোচনা করব।
স্টেট কথাটির অর্থ হলো রাষ্ট্র। আবার পশ্চিমবঙ্গকেও ইংরেজিতে স্টেট বলা হয়। বাংলায় রাষ্ট্র এবং রাজ্য উভয় অর্থেই আমরা স্টেট শব্দটি ব্যবহার করি। পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলা যাবে কি না তা জানতে হলে রাষ্ট্রের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিচার করতে হবে। তোমাদের মনে করিয়ে দিই যে রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম হলো জনসমষ্টি। তা জনগণ না থাকলে কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। জনগণের কল্যাণ সাধন করাই হলো রাষ্ট্রের উদ্দেশ্য। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও ধর্ম, বর্ণ, জাতি ও উপজাতির মানুষ বসবাস করে। অতএব রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্যের মধ্যে জনসমষ্টি পশ্চিমবঙ্গে বর্তমান রয়েছে। এবার রাষ্ট্র গঠনের আরেকটি উপাদান অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্বের কথা ভাবা যায় না। অর্থাৎ ক্ষুদ্র বা বৃহৎ যাই হোক না কেন, প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে সেই দিক থেকে পশ্চিমবঙ্গেরও নির্দিষ্ট আয়তন আছে। এবার আসছি রাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্য অর্থাৎ সরকারে। এর আগে তোমরা পড়েছিলে যে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় এবং সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা কোনো দেশের সরকারকে নির্বাচন করা হয়। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও নির্বাচিত সরকারের অস্তিত্ব আমরা লক্ষ্য করি এবং সরকারও গণতান্ত্রিক এবং তার কার্যাবলীর জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন। সুতরাং রাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্য হলো সরকার, যেটি কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান রয়েছে। এবার আসছি রাষ্ট্রের সর্বশেষ বৈশিষ্ট্য সার্বভৌমিকতায়। সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত বা চরম কর্তৃত্বকে বোঝায়, যেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। অর্থাৎ বলা যায় পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই। এর পিছনে কয়েকটি কারণ আমরা লক্ষ্য করব। যেমন ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রণীত আইনের বিরোধ বাঁধলে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রণীত আইনটি বাতিল হয়ে যায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আইনটি কিন্তু বহাল থাকে, পশ্চিমবঙ্গ সরকার প্রণীত আইনটি কিন্তু বাতিল হয়ে যাবে। ভারতের কেন্দ্রীয় সরকারের যে কোনো আদেশ মেনে চলতে পশ্চিমবঙ্গ সরকার বাধ্য থাকে। জরুরি অবস্থার সময় ভারতের পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করলে এর ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। এছাড়া সংবিধানের 356 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় ক্ষমতা নিজের হাতে গ্রহণ করতে পারে। আবার পশ্চিমবঙ্গের শাসন বিভাগীয় প্রধান রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হন। তিনি কেন্দ্রের এজেন্ট হিসাবে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আরও বলা যায় যে পশ্চিমবঙ্গে নিযুক্ত IAS, IPS প্রমুখ অফিসার কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত ও নিয়ন্ত্রিত হন বলে তাদের ওপর সংশ্লিষ্ট সরকারের কোনরূপ নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ এই IPS, IAS অফিসারদের কিন্তু রাজ্য সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, এরা কেন্দ্রীয় সরকারের অধীনেই কাজ করে। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে স্বতন্ত্র ও স্বাধীনভাবে কোনরূপ কূটনৈতিক সম্পর্ক স্থাপন, চুক্তি সম্পাদন করতে পারে না। সুতরাং বলা যায় যে অভ্যন্তরীণ ও বাহ্যিক কোনো দিক থেকেই পশ্চিমবঙ্গ সার্বভৌম নয়। তাই আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গ হলো ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য মাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। ভারতবর্ষে যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায় এবং রাজ্য সরকারগুলি তাদের নিজ নিজ রাজ্যে শাসন ক্ষমতা ভোগ করে, কিন্তু পরিস্থিতি বিশেষে কেন্দ্রীয় সরকারের নির্দেশ আদেশ মেনে চলতে কিন্তু প্রত্যেকটি রাজ্য সরকারই বাধ্য থাকে এবং জরুরি অবস্থাকালীন সময়েও রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকে না। আবার বাহ্যিক ক্ষেত্রে অর্থাৎ পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও
ভারতের কোনো অঙ্গরাজ্যই বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন, চুক্তি সম্পাদন করতে পারে না। অর্থাৎ কোনো অঙ্গরাজ্যই সার্বভৌমিকতার অধিকারী নয়। অতএব বলা যায় যে ভারতবর্ষে স্টেট হিসাবে কিন্তু আমরা অঙ্গরাজ্যকেই বুঝি। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি এত অবধি রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।